নমস্কার, আপনাদের সবাইকে বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে হঠাৎ এক আমেরিকাবাসী কে নিয়ে অনেক শোরগোল সারা মিডিয়াতে পড়েছে এবং তার নামে অনেক খোঁজ খবর চলছে। শুধু একজন আমেরিকান নয়, একজন আমেরিকান এবং তার সঙ্গে 6জন ইউক্রেনিয়ান, টোটাল 7জনকে ইন্ডিয়ার এনআইএ থেকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা অনেকদিন আগে থেকেই চলছিল। খবরে যা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী অন্তত গত 3 মাস ধরে এনআইএ এদেরকে ট্র্যাক করছিল এবং এদের পুরো গতিবিধিটাকে নজরে রাখছিল। এবং যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী অন্তত 14জন টোটাল একটা টিম যারা বাইরে থেকে ইন্ডিয়াতে ঢুকেছে এবং ঢুকে তাদের কিছু একটা অ্যাক্টিভিটি আছে, কিন্তু কি অ্যাক্টিভিটি সেটা এখনো টোটাল ধরা যাচ্ছে না। তার মধ্যে একটা নাম খুব বেশি করে আসছে, সেই নামটার নাম হচ্ছে ম্যাথিউ ভ্যান ডাইক। এবার প্রশ্ন হচ্ছে, কে এই ম্যাথিউ ভ্যান ডাইক? এই ম্যাথিউ ভ্যান ডাইকের সম্বন্ধে যেটুকু যা জানা যাচ্ছে তার আগে বলে নিই, গত 12 তারিখে এই ম্যাথিউ ভ্যান ডাইককে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এনাকে ডিটেইন করা হয় এবং পরবর্তীকালে অ্যারেস্ট করা হয়, যেটা 13ই মার্চে অ্যাকচুয়ালি খবরে প্রকাশ পায়। তো 12 তারিখে ইনফ্যাক্ট তার আগে থেকেই এদেরকে ট্র্যাক করা হচ্ছিল। তো যাই হোক, কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে ম্যাথিউ ভ্যান ডাইককে অ্যারেস্ট করা হয় এবং আরও 6জন ইউক্রেনিয়ানকে অ্যারেস্ট করা হয়, যার মধ্যে 3জনকে দিল্লি এয়ারপোর্ট থেকে ধরা হয় এবং আরও 3জনকে লখনৌ থেকে ধরা হয়। তো টোটাল 7জনের একটা টিমকে আপাতত ধরা হয় এবং তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন চলছে এবং দিল্লির এনআইএর পাটিয়ালা কোর্ট থেকে তাদেরকে আরও 11 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ড দেওয়া হয়েছে বেসিক্যালি। তো এবারে আলোচনার বিষয় সেটা হচ্ছে, কে এই ম্যাথিউ ভ্যান ডাইক বা তার সম্বন্ধে কি খোঁজ খবর আছে বা কি গল্পটা কি, এটাই হচ্ছে মেইন আসল উদ্দেশ্য। এবং এই ম্যাথিউ ভ্যান ডাইক যা জানা যাচ্ছে, ইনি কোনো সাধারণ বিদেশি নন। বিভিন্ন ক্ষেত্রে এনার একটা ফেসবুক পেজ আছে, ইনি এক্স অ্যাকাউন্টে মানে বিগত টুইটার বা আজকের দিনের এক্স অ্যাকাউন্টেও ইনি অ্যাভেলেবেল আছেন এবং সেখান থেকে যা দেখা যাচ্ছে এনার বয়স মোটামুটি 45 থেকে 47, এর মধ্যে এনার বয়স। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনি নিজেকে ডিক্লেয়ার করেছেন। কখনো ইনি নিজেকে একজন ট্যুরিস্ট হিসেবে বর্ণনা করেছেন, কখনো উনি বলেছেন যে উনি একজন সাংবাদিক, কখনো বলেছেন উনি বাইকার, কখনো বলেছেন বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত। তো যাই হোক না কেন, তিনি কিন্তু অ্যাজ ফার অ্যাজ কোয়ালিফিকেশন ইজ কনসার্ন তিনি কিন্তু হাইলি কোয়ালিফাইড। তার বয়স 45 থেকে 47-এর মধ্যে হলো, উনি কিন্তু খুব উচ্চ প্রশিক্ষিত এবং এই প্রশিক্ষার অনেকটা পার্ট জুড়ে আছে সমরাস্ত্র অর্থাৎ যুদ্ধের প্রযুক্তিগত কৌশল এবং ড্রোন টেকনোলজির উপর কিন্তু এনার একটা খুব পারদর্শিতা আছে, এটা জানা যাচ্ছে। এবং অ্যাকচুয়াল যেটা খবরে যেটা এখন পর্যন্ত বেরিয়ে এসছে, তিনি হচ্ছেন এই সোকল্ড ম্যাথিউ ভ্যান ডাইক, ইনি একজন ভাড়াটে সৈনিক, যাকে ইংলিশে মার্সিনারি বলা হয়। তিনি একজন ভাড়াটে সৈনিক এবং বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন দেশে যে সত্তা পাল্টানো হয়েছে, মানে কু যেটা করা হয়েছে, এবং তার ফলে এক্সিস্টিং যে শাসক গোষ্ঠী যিনি ছিলেন তাকে চেঞ্জ করে অন্য কোনো গ্রুপ বেসিক্যালি তাদেরকে আনা হয়েছে। এবং এটা পুরোটাই করা হয়েছে, যেটা আন্দাজ করা যাচ্ছে বা যেটা খবরে প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি ইনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সিআইএ এর সঙ্গে ইনভলভ। এবার সিআইএ তো সেটা প্রকাশ করবে না যে হ্যাঁ এ আমার সিআইএ এর লোক, কখনো কেউই করে না। তো সিআইএ অ্যাজ ইউজুয়াল সে ডিনাই করেছে যে না না ইনি আমার লোক নন। তবে আমেরিকা থেকে এটা স্বীকার করা হয়েছে যে এই ম্যাথিউ ভ্যান ডাইক হচ্ছেন বেসিক্যালি একজন ইউএস এর নাগরিক, এটা অন্তত স্বীকার করে নেওয়া হয়েছে। এবং ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ইনি 2004 সালে ইনি সিআইএর সঙ্গে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনি যোগাযোগ করেন বা জড়িত হন রাদার। তো এবার তার মানে 2004 থেকে নিয়ে ধরুন 2026, তার মানে কম বেশি 22 বছর ধরে ইনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সিআইএর সঙ্গে জড়িত। এবার কথাটা সেটা হচ্ছে সিআইএর সঙ্গে জড়িত হয়ে ইনি কি কি করেন বা কি কি করছেন। দেখা গেছে এনার নাম ইরাক যুদ্ধের সময় বা ইরাকের পরে শাসক গোষ্ঠীকে চেঞ্জ করে যখন অন্য কাউকে আনা হয়েছে তখনও এনার নাম এসছে, ইরানেও এনার নাম এসছে, সিরিয়াতেও এনার নাম এসছে, ইয়েমেনেও ঠিক একইভাবে যে কু হয়েছিল বা গভর্নমেন্টের এগেনস্টে যে বিদ্রোহ হয়েছিল সেই ইয়েমেনেও এনার নাম এসছে,
আফগানিস্তানেও এর নাম এসছে, এবং যদি প্রপার ইনভেস্টিগেশন হয় বা পরবর্তীকালে যদি এনআইএ থেকে যদি ডিসক্লোজ করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে, অন্তত আমি অবাক হব না যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গভর্নমেন্ট চেঞ্জ করা বা তাক্তা পাল্টানো যেটাকে বলা হয়, সেটাতেও কিন্তু এনার নাম আছে বা থাকবে। এটা আমার বদ্ধমূল ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশেও আমরা যে তক্তা পাল্টানো যেটা দেখেছি বা গভর্নমেন্ট চেঞ্জ করে উৎখাত করে বেসিক্যালি আর একটা কোনো শাসন ব্যবস্থাকে নিয়ে আসার পিছনে, সেটা যে কোনো দেশেরই তাতে ইন্ধন থাকুক না কেন, এবং টু বি ভেরি প্রেসাইজ, তাতে কিন্তু ইউএসেরই প্রচ্ছন্ন এবং পরোক্ষ সব ধরনের, পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটোই মদত পাওয়া গেছে। এবং সেটা কিন্তু অনারেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এই একই কথা উনি বলেছেন। উনি হয়তো ডাইরেক্টলি সিআই এর নাম করেননি, বাট উনি বলেছেন সাদা চামড়ার একজন লোক এসেছিলেন এবং এসে কিন্তু ওনাকে প্রপোজাল দিয়েছিলেন। তো যাই হোক না কেন, ইনি বেসিক্যালি একজন, এটাকে ইংলিশে বলা হয় ট্রান্সন্যাশনাল মার্সিনারি লিডার। তার মানে হচ্ছে বিভিন্ন দেশে ইনি ভাড়াটে সৈনিকের কাজ করেন, এবং শুধু সৈনিকের কাজ নয়, এনার একটা টিম আছে, সেই টিম নিয়ে ইনি যে কোনো জায়গায় যান না কেন, সেই টিম নিয়ে ইনি কিন্তু মুভ করেন। এবং এটাও শোনা যাচ্ছে যে ইনি কিন্তু ভিয়েতনামেও কিন্তু এনার একটা রোল ছিল, মানে এনার টিমটার একটা রোল ছিল। এছাড়া মায়ানমার এবং ইরানের মতো দেশেও কিন্তু যে ভাড়াটে সৈনিক যেটা নিয়োগ হয়েছে বা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু এনার অনেক রোল আছে বলে দেখা যাচ্ছে। এটা ইনভেস্টিগেশনে কিন্তু উঠে এসছে, এবং ইনি কিন্তু নিজে থেকেই বিভিন্ন জায়গায় এই ধরনের প্রজেক্ট হাতে নেন এবং সেই প্রজেক্টকে লিড করেন, এবং ওনার একটা টিম আছে, সেই টিম নিয়ে। এবং অ্যাজ ইউজুয়াল অলরেডি যেটা বললাম, কোথাও উনি হয়তো নিজেকে বাইকার বলেন, কোথাও জার্নালিস্ট বলেন, কোথাও সোশ্যাল ওয়ার্কার বলেন, কোথাও হয়তো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের একজন সাথী বলেন নিজেকে। তবে আসল উদ্দেশ্য হলো ছদ্মবেশে গোয়েন্দার কাজটা করা, এবং গোয়েন্দা কাজের একটা সুনিপুণ উনি একটা রোল প্লে করেন। এটা কিন্তু অলরেডি এই এনআইএর যে ইনভেস্টিগেশন চলছে তাতে কিন্তু অলরেডি উঠে এসছে। এবং যেটা খবরে প্রকাশ, উনি দিল্লি থেকে গৌহাটি হয়ে মিজোরামের মধ্যে দিয়ে উনি মায়ানমারে যান। তো যাই হোক, যখন ধরা হয়েছিল তখন বেসিক্যালি উনি কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই হয়ে পোল্যান্ডের পালানোর ছক করেছিলেন, এবং 12ই মার্চে কলকাতা অভিবাসন দপ্তর থেকে অলরেডি ওনাকে ক্লিয়ারেন্স দিয়েও দেওয়া হয়েছিল, এবং 13 তারিখে আনুষ্ঠানিকভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়, এটা ডিক্লেয়ার করা হয়। তো ফ্লাইটে উনি দুবাই থেকে, মানে কলকাতা ফ্লাইটে কিন্তু বসে গিয়েছিলেন, এবং ফ্লাইট কিন্তু মানে আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে এরকম একটা জায়গায় চলে এসেছিল। বাট সামহাউ সেখান থেকে খবর আসে, এবং সেই ফ্লাইটকে তখন আর উঠতে দেওয়া হয় না, দিয়ে তারপরে যা কিছু ইনভেস্টিগেশনের কাজ করা হয় এবং ওনাকে অ্যারেস্ট করা হয়। উনি কিন্তু বেসিক্যালি কলকাতা এয়ারপোর্ট থেকে উনি ফ্লাই করে যাচ্ছিলেন দুবাই, এবং দুবাই থেকে ফাইনালি ওনার গন্তব্য ছিল পোল্যান্ডে চলে যাওয়া, এবং পোল্যান্ডের ওয়ার্শ বলে যে জায়গাটা, সেইখানে ওনার যাওয়ার কথা ছিল। তার মানে উনি বেসিক্যালি এসকেপ করে যাচ্ছিলেন, উনি অনেকটা কাজ করেও ফেলেছিলেন। তো যাই হোক, বর্তমানে এনআইএর হেফাজতে উনি আছেন, এবং এই গ্রেপ্তারের ঘটনায় কিন্তু বিশ্বজুড়ে একটা আলোড়ন পড়ে গেছে অলরেডি, এবং ভারতের বিভিন্ন মিডিয়াতেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে টোটাল খবরাখবর বার করতে। তো যাই হোক, মিজোরাম এবং মণিপুরে কিন্তু উনি অত্যন্ত বেশি সক্রিয় ছিলেন, এবং তার প্রধান মিশন ছিল আরও একটা জিনিস যেটা ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে, সেটা হচ্ছে ইউরোপ থেকে ড্রোন এনে, এবং সেই ড্রোন টেকনোলজিকে ট্রান্সফার করে, টেকনোলজিটাকে অন্যান্য যে রেবেল গোষ্ঠী যারা আছে, বিদ্রোহী গোষ্ঠী যারা আছে, তাদেরকে শিখিয়ে সেই ড্রোন টেকনোলজি দিয়ে বিভিন্ন রকমের তাদের উদ্দেশ্য সাধন করার একটা তাদের প্রচেষ্টা ছিল। এবং সেটা যে ইনডেপথে কি ওরা অলরেডি করে ফেলেছিলেন সেটা এখনো না জানা গেলেও সেটার অলরেডি তার তদন্ত চলছে। এবং এই ড্রোনগুলো বেসিক্যালি মায়ানমার থেকে মিজোরামের মধ্যে দিয়ে মায়ানমারে এদের নিয়ে যাওয়ার কথা ছিল। মায়ানমারে আমেরিকার বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে একটা কি বলি বলুন তো, একটা সামরিক ঘাঁটি তৈরি করার অনেকদিন ধরে প্রচেষ্টা চলছে। এটা দীর্ঘদিন ধরেই আমেরিকা চালিয়ে আসছে, এবং এইটা নিয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিদেন যে গভর্নমেন্ট ছিল তার একটা যথেষ্ট ডিফারেন্স আসে, এবং যার ফলে দেখা যায় যে তখন জো বাইডেনের জমানা ছিল, সেই জো বাইডেনের জামানাতেও কিন্তু তখন দেখা যায় যে বেসিক্যালি ওরা কু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে, এবং এই মোহাম্মদ ইউনুসের থ্রুতে এতে হিলারি ক্লিন্টনেরও কিছু ইনভলভমেন্ট আছে বলে দেখা গেছে।
তো এবং তাতে সিআইএরও যোগ আছে, তাতে পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প যিনি এসছেন এবং ওই সময় দাঁড়িয়ে যিনি আমেরিকার আইবিতে একটা খুব বড় কন্ট্রোল রাখতেন, ওনার নাম হচ্ছে ডোনাল্ড লু। ওনার একটা বিরাট বড় মানে মাথা আছে এই কাজটার পিছনে। তো সব মিলিয়ে অনেক দিন ধরেই আমেরিকার উদ্দেশ্য হচ্ছে মায়ানমারে একটা ঘাঁটি গাড়া, যার ফলে আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টে মণিপুর, মিজোরাম, পার্ট অফ অরুণাচল এবং বাংলাদেশের কিছু অংশ এবং তার সঙ্গে মায়ানমারের খানিকটা অংশ, এইটা নিয়ে একটা স্বাধীন দেশ টাইপের তৈরি করা। এবং সেই স্বাধীন দেশে বেসিক্যালি খ্রিস্টান অলরেডি সেই অঞ্চলটা আমরা যে অঞ্চলটার কথা বলছি সেই অঞ্চলে অলরেডি খ্রিস্টান কমিউনিটি প্রচুর সংখ্যায় আছে, ফলে সেইখানে আরও সেই খ্রিস্টান কমিউনিটিকে এনহ্যান্স করানো এবং পরবর্তীকালে সেইখানে আমেরিকার একটা ঘাঁটি তৈরি করা, যে ঘাঁটি দিয়ে বেসিক্যালি আগামী দিনের জন্য আজকে যে কোনো অবস্থাতে জানবেন জিও পলিটিক্সটা কিন্তু শুধুমাত্র আমি যে কাজটা করছি সেটা আজ বা কালের জন্য না। জিও পলিটিক্সটা কিন্তু আগামী হয়তো 20, 30, 40 বা 50 বছর পরে আমি কি জায়গা থেকে কি করব এবং আমি ঠিক কি রেজাল্ট চাই সেই অনুযায়ী এখন থেকে ইনপুটগুলো দেওয়া শুরু হয়। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে জিও পলিটিক্সে কিন্তু আজ যেটা করছি কালকেই সেটাকে বোঝা যায় না, বা কালকেও হয়তো সেটা বোঝা যাবে না বা ধরা পড়বে না, কিন্তু আমি অলরেডি আজকে যে ইনপুটগুলো দিচ্ছি সেই ইনপুটটা হয়তো গিয়ে আগামী 20 বছর পরে আমি বা আমার দেশটা সেই ফলটা পাবো। এবং আমেরিকানস তাদের সবসময় উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে তারা অলরেডি যথেষ্ট অ্যাডভান্স একটা তাদের দেশ, তাদের পয়সার দিক থেকে তাদের প্রচুর পয়সা, সামরিক অস্ত্রশস্ত্রে তারা প্রচুর উন্নত, তো যার ফলে তাদের সবসময় উদ্দেশ্য হচ্ছে একটা পুরো ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করা। এবং সেটা করতে গিয়ে আজকের দিনে দেখবেন আমরা শীত যুদ্ধ যেটাকে বলি, তার ফলে আমেরিকা এবং রাশিয়ার একটা অনেকটা গ্যাপ চলে আসে। যখন রাশিয়া ভেঙে টুকরো হয়ে যায় তারপরে কিন্তু রাশিয়ার সে আগের স্ট্রেংথ পায় না, ধীরে ধীরে আজকের দিনে আগের থেকে অনেকটা বেটার হয়ে এলেও আমেরিকাই কিন্তু আজকের দিনে নাম্বার 1 মোস্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্স বা পয়সার দিক থেকে সব থেকে ধনী দেশ। এবং সেক্ষেত্রে কিন্তু আমেরিকার চ্যালেঞ্জ কিন্তু চায়নাকে নিয়ে, এবং চায়নাকে নিয়ে আমেরিকার বরাবরই চিন্তা, কারণ কি চায়নার ভবিষ্যতে আগামী 2050-এর মধ্যে চায়নার টার্গেট হচ্ছে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে তাদের উঠে আসবে, সেটাই তাদের প্রজেকশন। এবং আমেরিকার কাজ হচ্ছে সেইটাকে প্রতিহত করা বা সেইটাকে কন্ট্রোল নেওয়া এবং যাতে আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ যাতে না হয় সেই ব্যবস্থাটা পাকা করা। তো যাই হোক, সেইটা করতে গিয়ে তাদেরকে সবসময় একটা চিন্তা থাকে যে কিভাবে আমি চায়নাকে কন্ট্রোল করবো বা চায়নার কন্ট্রোলটা কীরমভাবে নেব। এবং তার ফলে আমেরিকার অনেক দিনের উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলটাতে যদি একটা ঘাঁটি গাড়া যায় তাহলে খুব সহজেই আগামী দিনে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমারের থ্রুতে চায়নাকে এবং ওভারঅল এই সাবকন্টিনেন্টের এই পার্টটা, সাউথ ইস্ট এশিয়ার এই যে পার্টটা, এইটাতে খুব সহজে যাতে কন্ট্রোল নিতে পারে। এবং আগামী দিনে মায়ানমারে যদি ইউএসএ কোনো একটা ঘাঁটি গাড়তে পারে তাহলে সেই ঘাঁটি থেকেও কিন্তু খুব সহজেই ওর এয়ার ডিফেন্সিভ সিস্টেম এবং ওর এয়ার ফাইটার দিয়ে বা ওর যা মিলিটারি টোটাল স্ট্রাকচার থাকবে সেইটা দিয়ে ও খুব সহজেই কিন্তু চায়নাকে ও কাউন্টার করতে পারবে বা চায়নাকেও আটকাতে পারবে। কারণ ওর কাছে আগামী দিনে কিন্তু মানে ইমিডিয়েটলি যদি আমি বলি তার কাছে তাহলে ওর কাছে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হলো চায়না, এবং তারপরেই কিন্তু নেক্সট টু চায়না ইজ ইন্ডিয়া। এবং ইন্ডিয়ারও কিন্তু আগামী 2047-এর মধ্যে ইন্ডিয়ার কাছে অনেকগুলো প্ল্যান আছে, যার ফলে তারাও কিভাবে উঠে আসবে তাদের প্ল্যানও রয়েছে। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ইউএসএর কাছে চায়না এবং ইন্ডিয়া এই দুটোই কিন্তু অনেক বড় থ্রেট। তো যার ফলে আজকের দিনে ইউএসএ সবসময় চাইছে এই অঞ্চলটাতে যদি আমি একটা ঘাঁটি গাড়তে পারি তাহলে আমার সুবিধা হবে চায়নাকে এবং ইন্ডিয়াকে কন্ট্রোলে রাখতে। আবার চায়না চাইছে বারবার করে ওই মায়ানমারের ওই অঞ্চলটা, যেখানে চীন স্টেট বলে মায়ানমারের মধ্যেই একটা 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 রাজ্য রয়েছে, এবং মায়ানমারের ওই অঞ্চলটাতে 14টা বা 18টা রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায়। ওভারঅল কাউন্টিংয়ে যাওয়ার দরকার নেই, নাম্বারসে না গেলেও এইটা শুধু আমরা যদি জানি বা মাথায় রাখি যে মায়ানমারের বিভিন্ন জায়গাতে রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায়, যা আগামী দিনে বিশ্বের প্রত্যেকটা দেশের নিজেদের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন আছে। তো যার ফলে আপনারা দেখবেন এই কিছুদিন হলো, লাস্ট 2-2.5 বছর ধরে দেখবেন হঠাৎ করে মণিপুরে এই যে ড্রোন অ্যাটাক বেড়ে গেছে বা মণিপুরের যেসব ঝামেলা হচ্ছে, তথা মণিপুর, মিজোরাম, নর্থ ইস্ট জুড়ে যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির কদিন আগে সৃষ্টি হয়েছিল এবং আবার সেইটাকে যে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা চলছে, এইগুলোতে কিন্তু এই ধরনের রেবেল গোষ্ঠীর কিন্তু বিরাট বড় একটা করে কন্ট্রিবিউশন আছে এবং এরা কিন্তু এর জন্য অনেক পয়সা পায়।
তো যার ফলে মণিপুরের সাম্প্রতিক যে ড্রোন হামলা এবং মানে এই যে অস্থিরতা যেটা রয়েছে, এর পিছনে কিন্তু এই আমেরিকান ভাড়াটে সৈনিকদের প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগসূত্র রয়েছে, এবং এই বিষয়ে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট বা এনআইএ দুজনেই কিন্তু শিওর রয়েছে। তো যার ফলে এই ম্যাথিউয়ের সঙ্গে যে আরও যে 6 জন ইউক্রেনিয়ানকে ধরা হয়েছে, এবং এটা শোনা যাচ্ছে যে রাশিয়া থেকে কিছু ইনপুট ইন্ডিয়ার আইবিকে এবং RNAW মানে যেটাকে বলা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তাতে কিছু অনেকদিন ধরেই ইনফরমেশন আসছিল, এবং তারা নিজেদের মধ্যে যোগাযোগ আদান প্রদানটাকে চালিয়ে রাখছিল এবং তারাও ট্র্যাক করছিল। তো যার ফলে এই জিনিসটা ধরা সম্ভব হয়েছে, কিন্তু এখনো কিন্তু 7 থেকে 8 জন যা জানা যাচ্ছে তাদের এখনো ট্রেস পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, এই ম্যাথিউ ভ্যান ডাইক কিন্তু আমেরিকার কাছে একটা অত্যন্ত মূল্যবান সম্পদ বা হট প্রপার্টি। তার কারণ হচ্ছে এই ম্যাথিউ যিনি আছেন, ইনি কিন্তু আবার আমেরিকার বা সিআইএ এর হয়ে অনেক ইনফরমেশনস রাখে, যে ইনফরমেশনসগুলো যদি এনআইএ বা যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি যদি বার করতে পারে, তাহলে কিন্তু একটা বিরাট রহস্য অনেকটা উদ্ঘাটিত হবে। এটা শুধু ইন্ডিয়ার জন্য বলে বলছি না, কিন্তু whether it is Iraq or Iran or Afghanistan or Yemen or Syria, এবং মায়ানমারেরও যদি আপনি দেখেন যে জুনটা বা হুন্টা যে যেরকমভাবে প্রনাউন্স করি না কেন, যে সরকারের এগেনস্টে যে রেবেল গোষ্ঠীকে যে প্রচুর প্রাধান্য দেওয়া হচ্ছে, সেইটা কিন্তু বেসিক্যালি জুনটা বা হুন্টা যে যেরকমভাবে উচ্চারণ করি না কেন, জুনটা বা হুন্টাকে কিন্তু রাশিয়া এবং চায়না সাপোর্ট করছে, এবং তাতে কিন্তু ইন্ডিয়ারও ফেভার কিন্তু আজকের দিনে জুনটার কাছে রয়েছে। তো সেই জুনটা বা হুন্টা যে যাই বলি না কেন, তার কাছে কিন্তু আজকের দিনে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়ার সাপোর্ট রয়েছে, এবং তার যে রেবেল গোষ্ঠী যারা রয়েছে, সেই রেবেল গোষ্ঠীকে কিন্তু আবার আমেরিকা সিআইএর মাধ্যমে কিন্তু পয়সা ঢালছে, যাতে এরা এই সরকারের এগেনস্টে তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে, সরকার যদি উইক হয় তাহলে চায়নাকে ও কন্ট্রোল নিতে পারবে। আবার চায়না চাইছে যে ওখানে ওর স্ট্রেংথটাকে নিতে হবে। ইন্ডিয়া রাশিয়া সবসময় অনেক দিন ধরেই, যেহেতু একটা খুব ভালো সম্পর্ক আছে, কাজে ইন্ডিয়া যদি ওখানে রাশিয়ারও ইনপুট থাকে বা ইন্ডিয়াও যদি আসে, তাহলে কিন্তু কারোর খুব বেশি চিন্তার কারণ নেই। যদিও জিও পলিটিক্সে না পার্মানেন্ট কোনো দোস্ত বা পার্মানেন্ট দুশ্মন বলে কিছু হয় না। প্রত্যেকটা জিনিসই এজেন্ডা ভিত্তিক হয়, এবং আলটিমেটলি প্রত্যেকটা দেশ কিন্তু যে যার মতন তার দেশের স্বার্থ দেখে, এবং এটা কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকের পজিটিভ এতে নেওয়া উচিত। তার কারণ হচ্ছে, প্রত্যেকটা দেশ তার দেশের নাগরিক তার নিজের দেশের প্রতি দেশপ্রেম রাখবে, এটাই স্বাভাবিক। তার ফলে ইন্ডিয়া যেরকম আগে ইন্ডিয়ার প্রাধান্যটা দেবে, সিমিলারলি আবার রাশিয়া তার দেশের হয়ে তার প্রাধান্যটা বা তার জায়গাটাকে বুঝবে। হাওয়েভার 2009 সালে এবং 10 সালেও ইরাক, আফগানিস্তানে এ কিন্তু গ্রেপ্তার হয়েছিল। আরও একটা জিনিস এখানে বলার আছে, এই যে যতগুলো জায়গার নাম করলাম, ইরাক হোক, ইরান হোক, সিরিয়া হোক, ইয়েমেন হোক, আফগানিস্তান হোক, এই প্রত্যেকটা জায়গায় যে ফাইনালি যে রুলিং গভর্নমেন্টের যে কু করে সরকারটাকে ফেলে দিয়ে যে আরেকটা গোষ্ঠীকে আনা হয়েছিল, সে প্রত্যেকটা এই ধরনের অভিযানে কিন্তু এই ম্যাথিউ অ্যারেস্টেড হয়েছিল। এটাও কিন্তু একটা বিরাট ভেবে দেখার বিষয় আছে, যে সত্যিকারের এই ধরনের রেবেল গোষ্ঠীর লিডার, সে প্রত্যেকটা জায়গায় কেন ধরা পড়ছে। তার মানে কি এর পিছনে কোনো 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 অন্য চাল আছে? এটা আমাকেও জানতে হবে, এবং আপনাদের কারোর কাছে যদি কোনো রকম ওপিনিয়ন থাকে, আপনারা প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করবেন। কারণ প্রত্যেকটা জায়গায় আলটিমেটলি দেখা যাচ্ছে ইনি কিন্তু অ্যারেস্টেড হচ্ছেন, যেটা কিন্তু মোটেই আপনি যদি দেখেন খুব সহজে কিন্তু কোনো এই ধরনের ইনভেস্টিগেশন এজেন্সির লোকজন ধরা পড়ে না, সচরাচর কিন্তু পড়ে না তা নয়, পড়ে অবশ্যই, কিন্তু খুব সচরাচর কিন্তু এটা ধরা পড়ে না। তো যাই হোক, আচ্ছা, আরেকটা গল্প যেটা এলো এবারে, সেটা হচ্ছে জাস্ট যেদিন ওকে ধরা হলো বা ডিক্লেয়ার করা হলো, লাস্ট দেখবেন গত 2 দিন ধরে এখন ইন্ডিয়াতে যিনি আমেরিকার রাষ্ট্রদূত যিনি রয়েছেন, সার্গিও গোর, তিনি কিন্তু আমাদের এনএসএ মিস্টার অজিত ডোভাল সাহেবের সঙ্গে অলরেডি দেখা করেছেন। এটা বোধহয় পরশুর দিনের নিউজ, পরশু বা তার আগের দিনের রাত্রিবেলার নিউজ, যে অলরেডি কিন্তু ইনি দেখা করেছেন। এবং এই ধরনের দেখা করার পিছনে কিন্তু যথেষ্ট রিজন আছে এটা ভাববার, যে এইটা নিয়ে কিন্তু আমেরিকা ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর একটা প্রেশার রাখার চেষ্টা করবে, এবং সেই প্রেশারটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টকে অ্যাকর্ডিংলি দেখতে হবে, বা সেই অনুযায়ী কিন্তু রিয়াক্ট করতে হবে। কারণ কি, আমাদেরকে মাথায় রাখতে হবে, অলরেডি কয়েকদিন আগে ইউএসএতে আমার যতদূর মনে পড়ছে এন গুপ্তা বলে একজনকে ধরা হয়েছিল, যাকে আবার সিআইএ বা আমেরিকা বলছে যে ওই ভদ্রলোক হচ্ছেন ইন্ডিয়ান চর, সেইটা বলে তাকে ধরা হয়েছিল। এবার এরকমভাবে ধরা হলে জেনারেলি তো কেউ কাউকে ছাড়ে না।
তো সেক্ষেত্রে এবং এতে টর্চার হয় সাধারণ খুব ভালোভাবে বা বাবা বাছা করে এদের ট্রিটমেন্ট হয় না, বা এদের ট্রিটমেন্টে যদি সত্যিকারের কেউ গোয়েন্দা হয় বা এই ধরনের রেবেল গোষ্ঠীকে যদি অপারেট করে বা করায়, তাহলে কিন্তু খুব সহজে এদেরকে ভাঙা যায় না, বা খুব সহজে এদের থেকে কিন্তু কোনো কথা বার করা যায় না। ফলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মাথায় এটা রাখতে হবে যে এদের উপর প্রচুর টর্চার হয় এবং প্রচুর বিভিন্ন ধরনের ওই ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবং জানি না আর কি কি ডিগ্রি আছে, সেই ধরনের ব্যবস্থা প্রয়োগ হয়, যেটা কিন্তু বিভিন্ন সময় টলারেট করার বাইরে চলে যায়। তো হাওয়েভার গত দুদিন বা আগে বা দুদিন বা 3 দিন আগে অলরেডি, কারণ পরশু দিন একটা খবর এসছে, মানে তার আগেই হয়েছে এটা। তো যাই হোক, তো সেই খবর অনুযায়ী কিন্তু সার্গিও গোর, আমেরিকার রাষ্ট্রদূত যিনি ইন্ডিয়াতে রয়েছেন, উনি কিন্তু অলরেডি আমাদের এনএসএ মিস্টার অজিত ডোভাল সাহেবের সঙ্গে দেখা করেছেন, এবং ইট ইজ কোয়াইট পসিবল যে উনি এমনি এমনি দেখা করেননি, নিশ্চয়ই এই ম্যাথিউকে ছাড়ার জন্য কোনো না কোনো রকম চাপ আছে। এবং এটাও তদন্তে বেরিয়ে এসছে যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এই ম্যাথিউ ধরা পড়েছে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমেরিকা গভর্নমেন্ট তার গভর্নমেন্টের পয়সা এবং পাওয়ার দুটোই ইউজ করেছে এই ম্যাথিউকে ছাড়ানোর জন্য। তো এবারেও কিন্তু তার কোনো বিরূপ হবে বলে আমার মনে হয় না, বা তার থেকে কিছু আলাদা হবে বলে মনে হয় না। আর একটা জিনিস হচ্ছে, এই তদন্তে এটাও দেখা গেছে যে এই ম্যাথিউ একটা অর্গানাইজেশন আছে। বেসিক্যালি অর্গানাইজেশনটার কাজটাও আমি বলছি। এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে সন্স অফ লিবার্টি বলে একটি অর্গানাইজেশন চালায়, যে এই অর্গানাইজেশনে অ্যাকচুয়ালি এই সিআইএ বা আমেরিকা বা অন্যান্য দেশের থেকে, যে দেশের হয়ে, এ তো অ্যাকচুয়ালি তো সিআইএ এর হয়েই কাজ করে, তো গভর্নমেন্টের থেকে তো ডাইরেক্ট পয়সা আসে না, ইনডাইরেক্টলি বিভিন্ন বাঁকা পথে এদের কাছে পয়সা ফান্ডিং দেওয়া হয়। এরা তো আর এমনি এমনি শখ করে না, এরা পয়সার জন্য করে। তো পয়সার জন্য যখন করে, এবং এই যখন লিডার, সেই লিডার এবং লিডারের সঙ্গে একটা টিম যেহেতু চলে বা চলছে, তার মানে এদের কাছে ফান্ডিংও আসে। তো সেই ফান্ডিংটাকে বকলমে ঘোরানোর জন্য এই একটা অর্গানাইজেশনও ক্রিয়েট করেছে, একটা সংস্থা তৈরি করেছে, যে সংস্থার নাম হচ্ছে সন্স অফ লিবার্টি। সেই অর্গানাইজেশনে কিন্তু বিভিন্ন রকমের ফান্ডিং এসছে, এটাও কিন্তু এই ইনভেস্টিগেশনে প্রকাশ পেয়েছে। তো এই সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল যে সংস্থাটা, ভ্যান ডাইকের নিজস্ব সংস্থা, এটা আসলে একটা ফ্রন্ট গ্রুপ যা আমেরিকার হয়ে বিভিন্ন দেশে অস্থিরতার কাজ করে। তার কারণ হচ্ছে আমেরিকা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি বিভিন্ন লোককে, গ্রুপকে বিভিন্ন ধরনের ওরা এভিনিউজ খোঁজে, এবং সেই এভিনিউজের থ্রুতে আমেরিকার হয়ে হ্যাঁতে যায় যে হ্যাঁ না মেলাচ্ছে, বা আমেরিকার হয়ে যে কাজ না করছে, মানে আমেরিকার স্বার্থ অনুযায়ী বা আমেরিকা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে, সেইটাতে যদি আপনি বা আমরা কেউ বা কোনো গভর্নমেন্ট যদি রাজি না হয়, তাহলে ও সোজা পথে না গিয়ে বাঁকা পথে বেসিক্যালি ঘি বার করার চেষ্টা করে। তো তাতে এই ধরনের গ্রুপকে ইউজ করে, যাতে ধরা পড়লেও আমেরিকা সহজেই, বা যে কোনো দেশই করে এটা, যে ডিনাই করতে পারে যে না না, এ সিআইএ এর কাজ নয়, বা সিআইএ এর লোক নয়, বা আমরা এর সঙ্গে কোনোভাবে ইনভলভ নই। হ্যাঁ, এ হয়তো আমেরিকান, কিন্তু তার মানে এ কি করছে না করছে তার দায়বদ্ধতা আমার কাছে নেই। তো এইটা কিন্তু দেখা গেছে প্রত্যেকটা দেশে যেখানে যেখানে এই কু হয়েছে, বা যেখানে যেখানে এই তক্তা পাল্টানোর গল্প হয়েছে, সেইখানে কিন্তু এই প্রত্যেকটা জায়গায় ধরা পড়েছে, এবং সেই ধরা পড়ার রেকর্ডও কিন্তু রয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে এটাও দেখা গেছে এই ম্যাথিউ কিন্তু নিজের এক্স অ্যাকাউন্টে বা ইভেন ফেসবুকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই যে ধরা পড়ার পর বেরিয়েছে, বা যেখানে ধরা পড়েছিল সেইখানে জেলে কাটানো কালীন তার কিন্তু ছবি সে আপলোড করেছে, এবং সেগুলো সে ডিসক্লোজও করেছে। তো তার পিছনে কি রিজন আছে সেটাও এখনো ইনভেস্টিগেশনে বেরিয়ে আসেনি। যাই হোক, ইট উইল টেক সাম টাইম, এটাতে সময় লাগবে, কারণ কি অত তো সহজ না। এবং 14 জনের একটা গ্রুপের মধ্যে 7 জনকে ধরা গেছে, এখনো 7 জনকে ধরা যায়নি, বা ধরতে পারলেও সেটা ডিসক্লোজ হয়নি। এবং এদের মেইন উদ্দেশ্য কি ছিল সেটাও একটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই যে টোটাল 6 জন ইউক্রেনিয়ান, এদেরই বা রোলটা কি ছিল? কারণ এদেরও একটা মানে ইন্ডিয়ার সঙ্গে তো ইউক্রেনের খুব ভালো রিলেশন যদি নাও বা হয়, আমি যদি ধরেও নিই, তাহলেও তো খুব খারাপ কোনো রিলেশন নয়। হঠাৎ এই ইউক্রেনিয়ানগুলোই বা এলো কেন? এবং টোটাল আরও বেশ কিছু ইউক্রেনিয়ান আছে, এবং টোটাল একটা ইনভেস্টিগেশনে যা বেরিয়ে এসছে, তাতে প্রায় 200 থেকে 300-র মতন ইউক্রেনিয়ান ইন্ডিয়াতে ঢুকে রয়েছে, বা ঢুকেছে, বা ঢুকে বেরিয়ে গেছে, এরকম কিছু একটা ব্যাপার আছে, সেটা এখনো ডিসক্লোজ হয়নি পুরোটা। তো যদি কোনো রকম খবর আসে তাহলে ডেফিনেটলি শেয়ার করব। তো ইউক্রেনিয়ান দূতাবাস কিন্তু অলরেডি দাবি করেছে যে এটা রাশিয়ার কাজ, এবং রাশিয়া চাইছে ইন্ডিয়ার সঙ্গে ইউক্রেনের যাতে সম্পর্ক খারাপ হয়। কাজে ইউক্রেনের বক্তব্য অনুযায়ী এটা পুরোটাই রাশিয়ার কাজ, এবং রাশিয়াই করিয়েছে, এটাতে ইউক্রেনের কোনো রোল নেই, যেটা অ্যাকচুয়ালি একদমই ঠিক না। এবং ওরা বলতে চাইছে সেটা হচ্ছে ভারত আর ইউক্রেনের সম্পর্ক, সেটাতে ফাটল ধরাতে চাইছে।
যদি এর মধ্যে এখন অলরেডি অনেকগুলো দেশ বা সরকার জড়িয়ে গেছে, তার মধ্যে দিল্লি আছে, তার মধ্যে মায়ানমার অবশ্যই আছে, তার মধ্যে আপনার সিআইএ এবং ইউএসএও আছে, তার মধ্যে ইউক্রেনও আছে, তার মধ্যে রাশিয়াও আছে, এবং টু সাম এক্সটেন্ট চায়নাও ডেফিনেটলি এর মধ্যে থাকবে। তো এই টোটাল জিনিসটা নিয়ে একটা বেশ টান উত্তেজনাই বলবো, সেই রকম একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, এটা নিয়ে আর কি কি এগোচ্ছে সেটা টাইম টু টাইম জানানো যাবে। তবে ওভারঅল যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এগুলো পুরোটাই হচ্ছে আমেরিকার ডিপ স্টেট, এবং এদের কাজ হচ্ছে নর্থ ইস্টটাকে ডিস্টার্ব করে রাখা, এবং নর্থ ইস্টকে ডিস্টার্ব করে যাতে আমেরিকা বেসিক্যালি ওই অঞ্চলটা নিজের রাজ্য সামলাতে পারে, মানে নিজের একটা গভর্নিং সিস্টেম যাতে ওখানে প্লে করতে পারে, এবং আমেরিকার সৈন্য সামন্ত যাতে ওখানে একটা ঘাঁটি গাড়তে পারে। এটা হচ্ছে বেসিক্যালি ওদের নিজেদের কাজ বা নিজেদের স্বার্থ এটা। এবার মায়ানমারে যদি, যেটা বললাম অলরেডি, মায়ানমারে যদি আমেরিকার ঘাঁটি তৈরি হয়, তাহলে ভারত আর চীন দুজনকেই একসঙ্গে একটা কন্ট্রোলে নেওয়া বা দেখে নেওয়ার একটা ব্যাপার থাকবে। আর চায়না ডেফিনেটলি এটা চাইবে না, চায়নার টোটাল একচ্ছত্র আধিপত্য চাইবে মায়ানমারে। অলরেডি বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের যে সমস্ত আজে বাজে উক্তি ছিল বা তাদের যা ধ্যান ধারণা ছিল, এবং মোহাম্মদ ইউনূস বারবারই ওই 7 সিস্টার্স বা চিকেন নেক কেটে দেবো হ্যান ত্যান করে যেটা উনি করতে চেয়েছিলেন, সেটাতে কিন্তু এইটা আমি কিন্তু অবাক হব না যে এতে বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা খারাপ খবর। তার কারণ হচ্ছে, এটাতে যদি আমার ঘর পড়ে, তাহলে আমার প্রতিবেশীরও কিন্তু তাতে কিছু না কিছু ক্ষয়ক্ষতি হওয়ার চান্স আছে। তো যার ফলে বাংলাদেশও যে তাতে খুব একটা শান্তিতে থাকবে তা কিন্তু হবে না, যদি বাংলাদেশের কেউ এটা মনে করেন। আমার মনে হয় না বাংলাদেশের কেউ এটাকে পছন্দ করেন বা করবেন। আর যাই হোক না কেন, সেটা ওনাদের দেশের কি করবেন না করবেন সেটা সেই জনগণ ডিসাইড করবে। কিন্তু তার মানে আমেরিকার মতন কোনো একটা স্বার্থান্বেষী দেশ এসে বাংলাদেশকেও নিজের কন্ট্রোলে নেবে, বা বাংলাদেশকে নিজের মতন করে শাসন করবে, বা বাংলাদেশের যা লোকজনের সঙ্গে যা খুশিতে ট্রিট করব, বা বাংলাদেশ থেকে টোটাল মানে পয়সা টেনে নেব, বা বাংলাদেশকে বিপদে ফেলে সে তার স্বার্থ কায়েম করবে, এটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ চাইবে। আমরা ভারতীয়রা কেউ চাই না এটা, কোনোভাবেই না। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোতে খারাপে যাই থাকুক না কেন, বাংলাদেশের ক্ষতি হোক, এটা কোনো ভারতীয় আমার মনে হয় না কোনোভাবে চায়। আজও, মানে আগেও চাইনি, আজও চাই না, আগামী দিনেও কোনোদিন মনে মানসিকতায় কখনো এরকম আসবে না যে বাংলাদেশের ক্ষতি হলে আমাদের কোনো তাতে স্বার্থ আছে বা আমাদের কোনো বেনিফিট আছে বা আমরা খুব আনন্দিত উৎফুল্লিত হওয়া একদমই মনে হয় না। তো যাই হোক, যদি এখানে আমেরিকা সফল হয়, তবে ভারতের দিক থেকে কিন্তু এটা খুব অ্যালার্মিং। তার কারণ হচ্ছে, ইন্ডিয়ার ওয়েস্টে পাকিস্তান, ধরুন নর্থে চায়না, এবং তার সঙ্গে আবার যদি মায়ানমার নিয়েও যদি ভারতকে চিন্তায় থাকতে হয়, তাহলে কিন্তু এটা ভারতের জন্য খুব বেশি অ্যালার্মিং হয়ে যাবে। যার ফলে ভারতকে কিন্তু এটাতে খুব বেশি করে চেকিং করতে হবে, এবং এর প্রপার ইনভেস্টিগেশন করে এর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে না আছে সেটাকে বার করে তবে কিন্তু ইনভেস্টিগেশন কমপ্লিট করে সেটাকে ডিসক্লোজ করা উচিত বলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে যাই হোক, আগামী দিনে কি হবে না হবে সেটা তদন্ত যেরমভাবে বেরোবে আর যেরমভাবে আমরা জানতে পারবো, মানে আমরা বলতে সাধারণ আমরা মানুষেরা সেরমভাবে আপনাদের কাছে আসবো। আপাতত এই নর্থ ইস্টের এইখানে একটা যেটা পাওয়া গেছে, এটা সত্যি ইন্ডিয়ার জন্য খুব বেশি অ্যালার্মিং। এবং আগামী দিনে এই সমস্ত টেকনোলজি, ড্রোন টেকনোলজি বা যুদ্ধ করার যে সামরিক প্রশিক্ষণ, এইগুলো যদি নর্থ ইস্টের বিদ্রোহী গোষ্ঠী, মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং বাংলাদেশের মধ্যে যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী আছে যারা তাদের নিজেদের স্বার্থকে কায়েম করতে চায়, তাদের হাতে যদি এই ধরনের টেকনোলজি, এই ধরনের সমরাস্ত্র প্রশিক্ষণ এবং এর ফলে দেশের ক্ষতি করার কোনো উদ্দেশ্য যদি থাকে, সেগুলো কিন্তু প্রত্যেকটা দেশের জন্য খুব বিপজ্জনক হয়ে উঠবে। তো দেখা যাক আগামী দিনে কি কি হয় না হয়। আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে দেবেন, তাতে আমারও বুঝতে সুবিধা হবে। আর যদি এই জিনিসটা ভালো লাগে, যদি ভিডিও কন্টেন্ট যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই রিকোয়েস্ট রাখলাম। ধন্যবাদ, নমস্কার।